সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় ৬ দফা বাঙালির মুক্তি সনদ, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, এবং অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইতিহাস সম্মিলনী। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে হবে, এই জন্য আমাদের যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার 2 দিনের মাথায় এবার ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় মোটরসাইকেলের মালিক আটক। যশোরে জোড়া খুনের ঘটনায় নজরুলম্যান, সিরাজুল সহ 4 জন গ্রেফতার। তেল চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড, ধারণা পুলিশের। গুলিতে ঢাকায় 2 জন ও রাজশাহীতে 1 জন নিহত। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত 3 জনই জেএমবি সদস্য। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, স্বাধীনতার রূপকারের সেই আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এবং রমজানের প্রথম দিনেই রাজধানীতে ইফতারির বাজার জমজমাট। মানসম্মত খাবার নিশ্চিতে মাস জুড়েই চলবে সিটি কর্পোরেশনের মনিটরিং। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আজ ঐতিহাসিক 7 জুন। আমরা জানি যে আজ থেকে ঠিক 50 বছর আগে 1966 সালের এই দিনটিতে আওয়ামী লীগের আহ্বানে সারা দেশে হরতাল আহ্বান করা হয়েছিল 6 দফার দাবি বাস্তবায়নের জন্য, এবং সেই হরতালে বেশ কয়েকজন নিহত হয়েছিলেন, মনু মিয়া সহ অনেকেই শহীদ হয়েছিলেন। এবং বলা যেতে পারে যে সেই দিনের সেই আন্দোলনই বাঙালির স্বাধিকার আন্দোলনের সূচনা করেছিল। আমি প্রথমেই আসবো মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে। আমরা জানি যে আপনি সেদিন প্রথমবারের মতো গ্রেফতারও হয়েছিলেন, যদিও আপনি তখন কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন করতেন, তারপরেও আপনারা সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। আপনি যদি আপনার স্মৃতিচারণ এবং মূল্যায়ন দুটি একটু করেন। ধন্যবাদ। আজ 7 জুন এবং 50 বছর পার হলো 1966 সালে এই দিন সারা তৎকালীন পূর্ব পাকিস্তানে এক ঐতিহাসিক হরতালের ভেতর দিয়ে আন্দোলন একটা নতুন মাত্রায় উপনীত হয়েছিল। সেই হরতালের কর্মসূচিটা ডাকা হয়েছিল একদিকে 6 দফা দাবির সমর্থনে, সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু এবং অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবিতে। এবং আমাদের দেশে সংগ্রামের ঘটনাবলী খালি 1-2টা না, অসংখ্য ঘটনাবলীর ভেতর দিয়েই আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস বিবর্তিত হয়েছে। কিন্তু সব ঘটনার ভেতরে এমন 2-1টা আন্দোলনের সংগ্রামের ঘটনা থাকে যেগুলো ইতিহাসের গতি পরিবর্তন করার ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। 7 জুনের হরতালটা ছিল সেই রকম একটা দিন। এবং আজকে এই 50 বছর অর্ধ শতাব্দী পার হয়ে আমরা যে পূর্তি দিবসে উপনীত হয়েছি, সম্ভবত আমি এটা বিনীতভাবে নিবেদন করতে চাই সংশ্লিষ্ট সকলের কাছেই যে আমাদের এই দিনটি আরো ভালো করে উদযাপন করা উচিত এবং গভীরভাবে সেই দিনের ঘটনাবলী এবং তার পেছনে যে রাজনৈতিক পটভূমি এবং যে দাবিতে এই আন্দোলনটা হয়েছে সেইগুলো আমাদের আরো বিস্তৃতভাবে এবং গভীরতায় যে সেটা বিশ্লেষণ করা প্রয়োজন। সেটা 2 কারণে প্রয়োজন। একটা তো খুবই স্বাভাবিক যে ইতিহাসের উপরে যদি আমাদের কমান্ড ভালো করে না থাকে, উপলব্ধিটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ কোনোদিন রচনা করতে পারবো না। কিন্তু আরেকটা দিক আছে, সেটা হলো বাংলাদেশেরই কেউ কেউ বলার চেষ্টা করে যে আমাদের মুক্তিযুদ্ধটা ছিল কেবলমাত্র 1971 সালের 9 মাসের সময়কালের ভিতরে সীমাবদ্ধ। ভাবটা এরকম যে হঠাৎ করে কোথায় থেকে যেন নাজেল হয়েছে আমাদের মুক্তি সংগ্রাম, সশস্ত্র মুক্তি সংগ্রাম। এটা কোনো জায়গা থেকে আর্টিফিশিয়ালি
কৃত্রিমভাবে নাজেল হয়নি। এইটা কিন্তু একটা দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় গড়ে উঠেছে। সুতরাং যেই সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের মুক্তিযুদ্ধ, সেইটা ভালো করে না বুঝলে আমরা আমাদের মুক্তিযুদ্ধের তাৎপর্য সেটাও আমরা উপলব্ধি করতে পারবো না। আপনি ঠিকই বলেছেন, 7 জুনের হরতালে আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমি তখন ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্র, ঢাকা কলেজে পড়ি। আমি ছাত্র ইউনিয়ন করতাম এবং গোপন কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে আমি সক্রিয় ছিলাম। 6 দফা উত্থাপন করার পর এইটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি দাঁড়িয়ে যায় এবং আওয়ামী লীগের ভিতরেও খুব শীর্ষস্থানীয় জাবরেল নেতা আতাউর রহমান, সালাম খান প্রমুখ, এই ধরনের অনেক কিছু বলা যায়। কিছুদিনের জন্য মানিক মিয়াও একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে কি করা না করা, এবং সেইখানে একটা আপত্তি উঠে যে এইভাবে দাবিটা উত্থাপন করলে এটা কোনোদিন আদায়যোগ্য না এবং হঠকারীভাবে এটা উত্থাপন করা হচ্ছে। আবার বামপন্থী মহলের ভেতরেও একটা অংশ, যাদেরকে চীনপন্থী বলে সাধারণত বলা হয়, তাদের ভেতরে কেউ কেউ বলার চেষ্টা করে যে এইটা হলো সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশনে রচিত একটা দাবি, এবং কেউ কেউ এমনকি এই পর্যায়ে যায় যে এটা সিআইএর দলিল। আমাদের অবস্থানটা ছিল একটু ভিন্ন রকম। আমরা বলেছিলাম যে 6 দফা দাবি হলো একটা ন্যায্য দাবি, এবং এটার যে বিষয়গুলো যদি দেখি তাহলে পরে দেখবো যে এটা দুইটা প্রধান ব্যাপার আছে। একটা হলো গণতন্ত্রের দাবি, আরেকটা হলো বাঙালির অধিকারের দাবি। এবং অধিকারের দাবিটা পাকিস্তানি কাঠামোর ভেতরেই স্বায়ত্ত শাসনের পূর্ণাঙ্গ একটা গ্রামার, একটা ফর্মুলা সেখানে উপস্থাপন করা হয়, এবং স্বায়ত্ত শাসনের দাবিগুলো ক খ গ ঘ করে স্পেল আউট করা হয়, একেবারে সুনির্দিষ্ট করে দেওয়া হয়, এবং সেটার ভেতরে কতগুলো রাজনৈতিক দিকও আছে, এবং প্রধানত অর্থনৈতিক দিকটাই সেই ক্ষেত্রে হলো প্রধান, এবং প্রশাসনিক ক্ষেত্রেও কতগুলো পদক্ষেপের কথা সেখানে বলা হচ্ছে। সেই আলোচনায় আমি যেতে যাচ্ছি না সময় স্বল্পতার জন্য। এবং এই 6 দফা দাবি একটা ন্যায্য দাবি, স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এটা একটা ন্যায্য দাবি, এইটাকে আমাদের সমর্থন করতে হবে, এবং সমর্থন করে আমরা বিবৃতি, প্রকাশ্যভাবে বিবৃতি দিয়ে এটা সমর্থন করি। তখন যখন নাকি এই দাবি নিয়ে বঙ্গবন্ধু ফেব্রুয়ারি মাসে, সত্য কথা বলতে গেলে আমি জানি না এটা কিভাবে আমরা লিপিবদ্ধ করব ইতিহাসে, 6 দফা দিবস হিসেবে যদি কোনো দিবসকে চিহ্নিত করতে হয় তাহলে সম্ভবত 7ই জুন না বলে এটা 5ই ফেব্রুয়ারি, যেদিন বঙ্গবন্ধু বিরোধী দলের কনভেনশনে পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের যে এটা প্লেস করার জন্য তিনি মুভ করেন, কিন্তু সাবজেক্ট কমিটিতে এটা অ্যালাউড না হয়, যখন এটা আলোচনা যায় না উনি ওয়াক আউট করে চলে আসেন, এবং ওই দিনটাই 6 দফা পেশ করা হয়। পরবর্তীকালে দেশে ফিরে এসে তিনি পাবলিকলি সেটা জানিয়ে দেন যে আমাদের এটা দাবি আর কি। সুতরাং সেই জায়গাটায় যখন বঙ্গবন্ধু বিভিন্ন জায়গায় এটা প্রচার করে বেড়াচ্ছেন, এক জায়গায় মিটিং করে অ্যারেস্ট হয়ে যায়, জামিন নিয়ে আবার আরেক জায়গায় করতে হয়, আবার অ্যারেস্ট হয়ে যায়, আবার জামিন নিয়ে আরেক জায়গায় করতে হয়। সম্ভবত 13 না কত মাসের ভেতরে তিনি মানে ডজনকে ডজন মিটিং করে মানুষকে জাগিয়ে তোলেন এই পরিপ্রেক্ষিতে। এবং সেই রকম একটা অবস্থার ভেতরে আমরা তখন পার্টি থেকে আমাদের কাছে বার্তা আসে, ছাত্র ইউনিয়ন ওই সিদ্ধান্ত নেয় যে 7ই জুনের হরতাল ডাকা হয়েছে, এই হরতালে আমরা কি করব। তখন সিম্পল আমাদের বলে দেওয়া হয় যে জনগণের সঙ্গে থাকো। কমিউনিস্টদের এটা সবসময় এই একটা মূলনীতি মেনে চলা উচিত যে সবসময় জনগণের সঙ্গে থাকার চেষ্টা করা উচিত। এবং সেই নির্দেশ অনুযায়ী আমি ভোর 7টা সাড়ে 7টার ভেতরে যে আমার বাসা বেশি দূরে নয়, সেখান থেকে হেঁটে এসে স্টেডিয়াম গেটে দাঁড়ালাম এবং পিকেটিং করছি। হঠাৎ একটা পুলিশের জিপ পেছন থেকে কোন দিক দিয়ে আসলো, আমাকে জাপটিয়ে ধরে জিপে উঠে রমনা থানায় নিয়ে সামারি কোর্টে 1 মাসের জেল দিয়ে দিল। এবং সেই 1 মাসের জেলখানায় ঢুকে কোন রকমের রাত কাটিয়ে আমদানি, এখানে যারা জেলে গেছে তারা জানে আমদানিতে কিভাবে কষ্ট করে থাকতে হয়। 10টা 11টার দিকে বাইরে যখন ওইখানকার চত্বরে বসে আছি, দেখলাম যে পাশে দেওয়ানির একটা দরজা আছে, কাঠের দরজা, ওইখান থেকে একটা দীর্ঘ কায় মানুষ পাইপ হাতে উনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে হাত নাড়লেন, আবার 1 মিনিটের ভেতরে দরজাটা বন্ধ হয়ে গেল। এবং তারপরে আমি আগে চিন্তাম না, লোকজন বলল যে এই যে শেখ সাহেব আমাদের দেহে হাত নাড়লেন, এবং সেইখানেই বঙ্গবন্ধুকে আমি প্রথম চাক্ষুষ আমি দেখার সুযোগ পাই। কিন্তু সেটা হলো আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতার ব্যাপার। আমার প্রথম জেল জীবনেরও 50 বছর এই দিনই হচ্ছে আর কি।
কিন্তু আসলে যেটা আমাদের আলোচনা করা উচিত যে 6 দফার তাৎপর্য এবং তার বিষয়বস্তু সেই জায়গাটায়, এবং সেটা করতে গিয়ে আমাদের একটা কথা মনে রাখা উচিত যে কোনো সময়ই কোনো ইতিহাসের ঘটনা এক স্ট্রোকে, এক ধাক্কাই চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় না। এটা ধাক্কা দিতে 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 সেইখানে যায়। ওর জন্য এই ধরনের বিতর্ক আমি খুবই, কেউ কেউ সমালোচনা করে বলে যে ওটা তো পাকিস্তানি কাঠামোর ভেতরে ছিল। ওইটার প্রথম লাইনে তো আছে যে লাহোর রেজলিউশন, লাহোর প্রস্তাবের বাস্তবায়নের, সঠিক বাস্তবায়নের উদ্দেশ্যে ফেডারেল সরকার এটা গঠন করা হোক। সবাই জানে লাহোর রেজলিউশনটা কি। লাহোর রেজলিউশন একটা কমিউনাল রেজলিউশন, যদিও সেখানে একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছে, কিন্তু মুসলমানদের আলাদা আবাসভূমির দরকার, এই প্রেমিসের উপরে দাঁড়িয়েই বলা হয়েছে যে যেসব ভারতবর্ষের যেসব জায়গায় মুসলিম সংখ্যাধিক্য মানুষ বসবাস করে, তথা উত্তর পশ্চিম অঞ্চলে এবং পূর্বাঞ্চলে আলাদা রাষ্ট্র সমূহ, স্টেটস গঠন করে আমাদের এই মুসলমানদের আলাদা আবাসভূমি সেটাকে গঠন করতে হবে। কিন্তু ফান্ডামেন্টালি এটা হলো একটা কমিউনাল বেসিসের উপরে। তো কমিউনাল বেসিসের উপরে দাঁড়িয়ে তো গণতন্ত্র নিখুঁতভাবে এবং পরিচ্ছন্নভাবে কোনোদিন করা সম্ভব নয়। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট, যে জাতীয় মুক্তির লড়াই যদি করতে হয় তাহলে খালি পাকিস্তানের গোলামি থেকে বাঙালিকে মুক্ত করাটাই একমাত্র কর্তব্য নয়। আজকে এটা সকলেই জানে, তখন এটা আরো বেশি করেছিল, এখনো আরো বেড়েছে, যে সারা দুনিয়া শৃঙ্খলিত হয়েছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং তার নয় উপনিবেশিক শোষণের দ্বারা। সুতরাং প্রকৃত জাতীয় মুক্তি আন্দোলন পরিপূর্ণতা লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শৃঙ্খলটা আমরা যতক্ষণ না ভাঙছি। এবং সেই সব দিক থেকে হয়তো কিছু দুর্বলতা ছিল, সেই কারণে হয়তো আমাকে যদি বলেন, আমি এইটাকে ঠিক মুক্তি সনদ বলে আখ্যায়িত করাটা মানে পলিটিক্যালি কারেক্ট ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে, এমনি স্পিরিটের দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা থেকে যদি বলেন তাহলে পরে আমি বলবো মুক্তি সনদ মোর কাছাকাছি যায় হলো আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র এবং ৭২-এর সংবিধান। এবং সেইখানে কিন্তু কোন পথে আমাদের বাঙালি জাতির অগ্রসর হলে পরে সে মুক্তির নিশানাটাকে অগ্রসর করে নিতে পারে সেইটা নিশ্চয়। কিন্তু এক চোটেই তো মুক্তি সনদ আপনি রচনা করতে পারেন না। এটা এমন গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল, এমন গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল, সেই দাবি নিয়ে আলোচনা করলে জিনিসগুলো আসবে। এমন ভাবে জিনিসটা উত্থাপিত হয়েছে, সহজ করে বোঝানোর জন্য বলি যে 9 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। দাবিটা এরকম যে এই দাবি পূরণ করা মানে নাথিং লেস দ্যান ইন্ডিপেন্ডেন্স। কিন্তু স্বাধীনতার কথাটা কোনো জায়গায়, এক জায়গায় স্বাধীনতা শব্দটা আপনি খুঁজে পাবেন না, কিন্তু ইনডাইরেক্টলি এটার কন্টেন্টের ভেতরে কিন্তু রয়ে গেছে। এবং সেটা কেন রয়ে গেছে সেটার ইতিহাস আলোচনাও খুব ইন্টারেস্টিং। বঙ্গবন্ধুর মনে স্বাধীনতার চিন্তাটা কবে থেকে উৎপত্তি হয়েছিল, বা বাঙালি মানুষে বাঙালিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করতে হবে, সেটা কবে থেকে সেটা ধীরে 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 আস্তে আস্তে রূপ পেয়েছিল। সেই ধারাবাহিকতায় যদি আমরা ঘটনাবলী দেখি তাহলে পরে হয়তো ওই দিনের আসল তাৎপর্যটা আমাদের কাছে পরিষ্কার হবে। ধন্যবাদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনার কাছে যাব। আপনি একটু আমাদের যে 6 দফা যেটা আমরা বলছি বাঙালির মুক্তি সনদ, 6 দফার বিষয়ে যদি একটু বিস্তারিত, কারণ আজকের প্রজন্মের অনেকেই তো ব্যাপারগুলো জানে না। ধন্যবাদ মোর্শেদুল ইসলাম। আজকের দিনে আমি প্রথমেই যে অর্ধ শতাব্দী পূর্ণ হয়েছে 6 দফার দিবসের হিসাবে, কারেক্টলি যেটা আমার মনে হয় আমি সেলিম ভাইয়ের সাথে একমত যে 6 দফা যদিও 6 দফা আকারে নয়, 6টি আলাদা আলাদা পয়েন্ট হিসাবে লাহোরে এটা উত্থাপিত হয়েছিল 5 ফেব্রুয়ারিতে। পরবর্তীকালে এটাকে দফাওয়ারি 6 দফা হিসাবে চিহ্নিত করা হয় এবং বাংলাদেশে আসার পরে বঙ্গবন্ধু এটা করেন। তো এনিওয়ে এটা তো এদিন হরতাল ছিল বন্দি মুক্তি এবং 6 দফা দাবির উপরে মানুষের চেতনাকে জাগ্রত করার জন্য। সেটা আজকে 50 বছর। তো এই 50 বছর পূর্তি দিবসে সেদিন যারা শহীদ হয়েছিলেন মনোমিয়া সহ
তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই সেদিন যারা এই বাঙালির মুক্তির জন্যে সারা দেশে যে অগণিত নেতা কর্মী এবং ছাত্র জনতা কারাবদ্ধ ছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। 6টা ভিন্ন ভিন্ন প্রস্তাবনা সেদিন বঙ্গবন্ধু আগে লাহোরে তুলেছিলেন, এটা সেলিম ভাইও বললেন, আমিও বলছি এটা, এবং এটি হলো ঐতিহাসিক সত্য। লাহোরের যে সম্মেলনটা হয়েছিল সেই সম্মেলনটা ছিল বিরোধী দলীয় নেতাদের একটি সম্মেলন, যেটি আপনার তাশকেন্ট চুক্তির বিরোধিতা করার জন্য তারা সেখানে সমবেত হয়েছিলেন। কিন্তু আপনারা অনেকেই হয়তো আজকে বাংলাদেশে জানে না যে তাশকেন্ট চুক্তির একমাত্র বিরোধী দলীয় নেতা সর্ব পাকিস্তান ব্যাপী যিনি তাশকেন্ট চুক্তিকে সমর্থন করেছিলেন সে হল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু প্রেমের ছিল এটা যে যুদ্ধ যতই আপনার প্রলং হতো ততই যে এই যে অংশ পাকিস্তানের যে অংশে আমরা বসবাস করি বর্তমানে বাংলাদেশ, সেইটার যে এন্টিটিটা এটা ততই আপনার এটা যে প্রকারই ছিল, এখন আমরা বলি না যে এটা সভরিন ছিল, তখন আমরা বলি যে এটা ডিপেন্ডেন্ট, কিন্তু ওইটা তো পাকিস্তানের কাঠামোতে একটা সভরিন অংশই ছিল, সেটা আপনার থ্রেটেন্ড হয়ে যাচ্ছিল, কারণ এটার এখানে কোনো রকমের ইয়েই ছিল না, আপনার প্ররক্ষা বা প্রতিরক্ষার কোনো রকমের আয়োজনই ছিল না। সুতরাং এই প্রেমিস থেকেই তিনি 6 দফাকে সমর্থন করেছিলেন, তাশকেন্ট চুক্তিকে সমর্থন করেছিলেন। এটা কিন্তু একটা সাহসী, কারণ সারা দেশের মানুষের সেন্টিমেন্টের অনেকটা বাইরে গিয়েই তিনি করেছিলেন। এবং তারপরেই কিন্তু এই যে আপনার মিটিং লাহোরে, সেখানেও কিন্তু তিনি 6 দফার কথা বললেন। এই যে তাশকেন্ট চুক্তি নিয়ে উনি কথাবার্তা বললেন না, উনি বললেন যে আমি তো অভিজ্ঞতা থেকে দেখেছি জানবরস্থ থেকে, উনি কিন্তু একটা সুযোগ নিলেন। বাঙালিদের ভিতরে যে চেতনা দানা বেঁধে উঠছিল 48 সাল, 52 সাল, তারপর 54 সাল, এই সমস্ত, তারপরে 58 সালের সামরিক শাসন জারি, তারপর 62 সালের যে শিক্ষা আন্দোলন, সবকিছু মিলিয়ে যে আন্দোলন এবং সংগ্রামের, গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ভেতর দিয়ে বাঙালি চেতনার যে উন্মেষ ঘটছিল সেটাকে একটা রূপ দিয়ে, আমি মনে করি আর কি, যেটা অনেকে একমত নাও হতে পারে আমার সাথে, যে বাঙালির রাষ্ট্রীয় চেতনার একটা সরাসরি উন্মেষের একটা সুযোগ সৃষ্টি হয়েছিল এই 6 দফার মধ্য দিয়ে। এই 6 দফাতে কি ছিল, যেমন বলা হয়েছিল, এটা ঠিক লাহোর প্রস্তাবের কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও এটাও ঠিক যে সরকারের ধরন কি হবে সেটা বলা হয়েছে, পার্লামেন্টারি ধরন হবে, আইন পরিষদের ক্ষমতা থাকবে সার্বভৌম, তারপরে সার্বজনীন ভোটাধিকার থাকবে, এই কথা 1 নম্বরে বলা হয়েছে। 2 নম্বরে এসে বলছে যে দেশ রক্ষা এবং বৈদেশিক নীতি, এর বাইরে আপনার কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা থাকবে না, অবশিষ্ট যে ক্ষমতা আছে সেখানে অঙ্গরাষ্ট্রগুলি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হবে। এটা সাংঘাতিক ব্যাপার, এটা পৃথিবীর কোনো সভরেইন কান্ট্রি এটা মানতে পারে না। তৃতীয়তে এসে বললেন যে মুদ্রা এবং অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, তিনি বললেন যে 2 ধরনের মুদ্রা ব্যবস্থা হতে পারে। এটা হলো যে ফ্লাইট অফ ক্যাপিটাল, এটা বন্ধ করার জন্য আমাদেরকে 2টা পৃথক মুদ্রা রাখতে হবে, অথবা বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, কিন্তু এটার জন্য আলাদা আলাদা রিজার্ভ ব্যাংক থাকবে। এবং এটা বিনিময়যোগ্য হলো এটার যে আপনার পাচারটা, প্লাইট, এইটা যাতে সহজে না হয় সেটাই আপনার হতে হবে, সেই ব্যবস্থাটা করতে হবে। এইটাও কিন্তু পৃথিবীর কোনো দেশে এটা নাই, কোনো সার্বভৌম দেশে আপনার 2টা মুদ্রা নাই। একটা মুদ্রা এরকম ভাবে রেস্ট্রেইনড অবস্থায়, তা সেলিম ভাই ইকোনমিক্সের ছাত্র, উনি আমার চেয়ে 1000 গুণ ভালো জানেন যে কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে, এমনকি সোভিয়েত ইউনিয়ন যে দেশ সম্পর্কে এখনো বলা হয় যে ওখানে সর্বাধিক স্বায়ত্তশাসন ভোগ করেছিল অঙ্গরাষ্ট্রগুলো, সেখানেও কিন্তু এরকম মুদ্রা ব্যবস্থা ছিল না। এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও কিন্তু মুদ্রা ব্যবস্থা এরকম নয়। তো সুতরাং এই মুদ্রা ব্যবস্থা মানেই হলো, 2টো মুদ্রা ব্যবস্থা মানেই তো হলো, অথবা ইনকনভার্টিবল, সহজে মানে কনভার্ট করা যায় না এরকম একটি মুদ্রা যদি চালু থাকে, সেটাও কিন্তু আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একক রাষ্ট্রের বিরুদ্ধে যায় প্রস্তাবনাটা। রাজস্ব করের ক্ষেত্রে বঙ্গবন্ধু বললেন যে এই রাজস্ব কর যেটা, সেটা আমরা প্রদেশগুলো আহরণ করবে এবং তারা
কেন্দ্রীয় সরকারকে একটা অংশ দিবে, সেই অংশের উপরে ভিত্তি করে কেন্দ্রীয় সরকারের আপনার হবে, এই তহবিল গঠন হবে। এটাও কোনো সার্বভৌম দেশ মানতে পারে না, কোনো সার্বভৌম দেশ মানতে পারে না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এটুকু বলতে পারি, এটাও আপনার পাকিস্তানের যে ইন্টিগ্রিটি বা পাকিস্তানের যে সভরেনিটি, এটার বিরুদ্ধে, এটার কন্টেন্টস এবং এটার স্পিরিট উভয় দিক থেকে এটা আপনার বিরুদ্ধে ছিল। সুতরাং এটাও মেনে গেল। কারণ সেলিম ভাই যে কথাটা শেষে বলেছেন আর কি, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা প্রত্যেকটা অঙ্গরাজ্যের বৈদেশিক বাণিজ্য, এটা অবশ্য পৃথিবীর অনেক দেশেরই অঙ্গরাজ্যগুলো আপনার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু কিছু স্বাধীনতা ভোগ করেন, যে তারা স্বাধীনভাবে অন্যদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু তারাও একটা সেন্ট্রাল কন্ট্রোলে থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যতদিন চীনের সম্পর্ক ছিল না, ততদিন পর্যন্ত চীনের সাথে কোনো অঙ্গরাজ্য কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য করতে পারতো না। হ্যাঁ, যেমন আপনার এইটা একটা নিয়মাবলী আছে। কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা হলো আমার ইচ্ছা মতো আমি যে কোনো দেশের সাথে বৈদেশিক বাণিজ্যের করতে পারবো। তারপর আঞ্চলিক সেনাবাহিনী গঠনের কথা, এখানে এই কথাটাও ঠিক যে এইটাও আমি জানি না, আমার জানা মতে কোথাও আলাদাভাবে অঙ্গরাষ্ট্রের আলাদা নিজস্ব আধা সামরিক বাহিনী থাকে। আর বঙ্গবন্ধু যে প্রস্তাবটা করছেন ওইটা কিন্তু আপনার অনেকাংশে যে সামরিক বাহিনীরই একটা ক্ষুদ্র রূপ। শুধু তাই না, উনি বলছেন যে এখানে নেভির হেডকোয়ার্টারটাও, এইটা আমার কাছে যে কাগজটা এসছে কেন এটা নাই আমি জানলাম না, বুঝি না, যে নেভির হেডকোয়ার্টারটা এখানে দিয়ে দিতে হবে। কারণ আমরা হইলাম কি পানির দেশের লোক, আমরাই তো সাঁতার জানি, আমরা যুদ্ধ করতে জানি, ইয়ে করতে জানি, সুতরাং আমাদেরকে দেওয়া হোক। এইভাবে অনেকগুলো দাবি ছিল যেগুলো বাস্তবে ওই সেলিম ভাই যেটা বলেছেন শেষের দিকে, যে এটা আসলে কোনো সার্বভৌম দেশ, কোনো স্বাধীন দেশ এই ধরনের প্রস্তাবনা মানতেই পারে না। এই ধরনের প্রস্তাবনার এই 6টি দফা কেন, আমি বলবো যে কোনো একটি দফা মানতে গেল একমাত্র উপরের দফাটা ছাড়া, যে আইন পরিষদের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী একটা লেজিসলেচার এবং পার্লামেন্টারি ধরনের শাসন এবং এই যে সার্বজনীন ভোটাধিকার, এই যে দফাটা আছে, এই দফাটার বাইরে অন্য যে 5টি দফা আছে, একটি দফাও কোনো স্বাধীন দেশের পক্ষে মানা সম্ভব নয় এবং মানার কোনো সুযোগও নয়। এটা কারেক্টলি আমি বলবো যে পাকিস্তানিরা তখন এটাকে আপনার তাদের দেশের দৃষ্টিতে এটাকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী বলে চিহ্নিত করেছেন বলে আমি মনে করি। এবং এই জন্য তারা বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর আন্দোলনের পেছনে বাঙালিরা যারা সমবেত হয়েছিলেন সকলে, হ্যাঁ এটা ঠিক যে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি বা ন্যাপ হিসাবে যারা পরিচিত ছিল, তারা সেদিন তাদের প্রচ্ছন্ন একটা সমর্থন এই 6 দফার প্রতি ছিল, এটা আমি অস্বীকার করব না। তারা সমর্থন দিয়েছিলেন এবং তাদের সেলিম ভাই যেমন অ্যারেস্ট হয়েছিলেন, এইরকম ঘটনা ঘটেছে, কিন্তু ইয়েরা তা করেন নাই। এবং মাওলানা ভাসানী শেষ দিক দিয়ে এসে আইয়ুব খানের সাথেই বরং হাত মিলালেন। তিনি আইয়ুব খান যে বলছিলেন যে আমরা কি অস্ত্রের ভাষায় জবাব দিব এই 6 দফার, সেটা কিন্তু বলেছিলেন। এবং মাওলানা ভাসানী সেখানেই গেলেন, বললেন যে এটা সিআইএ এর প্রণীত একটি প্রস্তাবনা এবং সিআইএ পাকিস্তানকে দুর্বল করে দিতে চায়, ভারতের পক্ষে থাকতে চায়, এইসব কথা আগরম বগরম বলে তারা বলল যে এটা মানা যায় না। তা আমিও মনে করি যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে 6 দফা মানা এটা একটা অবাস্তব ব্যাপার ছিল। সুতরাং কিন্তু 6 দফা দেওয়া ছাড়া আমাদের কোনো উপায়ও ছিল না, বঙ্গবন্ধুর পক্ষে উপায় ছিল না। প্রথমত হলো যে বাঙালি চেতনার একটি, বাঙালিদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সবকিছুই তো পাকিস্তানের কাঠামোতে থাকার মতো যোগ্যতা রাখে না। এখানে মাওলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম যিনি আপনার শিক্ষামন্ত্রী ছিলেন এবং ভারতীয় কংগ্রেসের পরাধীন ভারতের কংগ্রেসের দীর্ঘদিন উনি সভাপতি ছিলেন। তার একটা উক্তি আমি মনে করছি যেটা ইন্ডিয়া উইন্স ফ্রিডমে আছে এবং তার একটি ইয়েতেও আছে, সাক্ষাৎকারও আছে, যে এই দুইটি দেশ যে কালচারালি এত ডাইভার্স অবস্থায় আছেন এবং আপনার ভাষাগত দিক দিয়ে লিঙ্গুইস্টিক্যালি এত বেশি ডাইভার্স অবস্থানে আছেন, এবং শুধু তাই না, ধর্ম এক হলো ধর্মের যে চিন্তা চেতনা সেখান থেকেও তাদের যে পার্থক্য, এতে কখনো তারা এক দেশে থাকতে পারে না এবং একদিন না একদিন এরা নিজেদের বিচ্ছিন্ন করতেই হবে। মাওলানা আবুল কালাম আজাদ 1946 সালে এই কথা বলেছেন, বা তার বই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সেই বইয়েও উনি এই কথাগুলো বলেছেন। তো এটাই সত্য হলো।
এবং কিন্তু বঙ্গবন্ধুর মাথায় কিন্তু এই বাংলাদেশের প্রশ্নটা সবসময় থেকে গেছে। অনেকের মাথায় থেকে চলে গেল, কিন্তু বঙ্গবন্ধুর মাথা থেকে 1946 সালে যে প্রস্তাবনা ইউনাইটেড সোশ্যালিস্ট বেঙ্গল, এইটা সভরেন ইউনাইটেড সোশ্যালিস্ট বেঙ্গল, হ্যাঁ, শরৎ বসু এবং আবুল হাশেম এবং সোহরাওয়ার্দী সাহেব, এটা কিন্তু বঙ্গবন্ধুর মাথা থেকে কখনো যায়নি। তরুণ বঙ্গবন্ধুর মস্তিষ্কে যেটা ঢুকেছিল সেটা কাজ শুরু করেছিল, এবং ওনার অভিজ্ঞতা থেকে উনি যখন আপনার এটা আমি জেনেছি এবং পড়েছিও যে পরবর্তীকালে কমরেড মণি সিং এবং অন্যান্যদের সাথে আলোচনায় বঙ্গবন্ধু বলেছেন যে এই সামরিক শাসন দেওয়ার পরে যে না, এদের সাথে আর থাকা যাবে না। 58 সালে সামরিক শাসনের পরে যে এদের সাথে থাকার কোনো রকমেরই আর কোনো সুযোগ নেই, আমাদেরকে আলাদা হতেই হবে। এটা ঠিক উনি মুজাহিদুল ইসলাম সেলিম ভাই উনি হয়তো এটাকে মুক্তি সনদ মনে করে না, কিন্তু আমি মনে করি যে এটা একটি বাঙালির পূর্ণাঙ্গ মুক্তি সনদ। হয়তোবা এটার এই জন্য যে বাঙালিরা জাতিগতভাবে একটা আলাদা যে এন্টিটি আছে, তার একটি যে পরিচিতি আছে, এটি সার্বভৌম একটা পরিচিতি আছে, সেইটার কিন্তু এটা নিশ্চিত করে এলো 6 দফা। সুতরাং 6 দফাকে কারেক্টলি বাঙালির মুক্তি সনদ বলা যেতে পারে। যে 6 দফার যে দফাগুলো আপনার সামনে আমি পড়ে শোনালাম, তার মধ্যে একটি দফা ছাড়া বাকি 5টি দফাই হলো পাকিস্তানের বিরুদ্ধে। একটি দফা এটা পৃথিবীর সকল দেশের জন্য এটি প্রযোজ্য, যে আপনার ইউনিভার্সাল সাফরেজ, তারপরে আপনার সভরেন পার্লামেন্ট, এগুলো তো আপনার কমন ব্যাপার। সুতরাং এটাকে হয়তো ধরনের দিক দিয়ে একটু পার্থক্য থাকতে পারে, সরকারের ধরন পার্লামেন্টে না হয়ে প্রেসিডেন্সিয়াল হইতে পারে ফর্মটা, কিন্তু বাকি যে 2টি কথা এগুলো তো এক আছে, এবং 5টি একেবারেই কমপ্লিটলি অন্যরকম। মুখে অনেক কথাই বলা যায়, কিন্তু বাস্তবে এটা কখনই স্বীকার করা যায় না যদি একটি দেশ নিজেকে স্বাধীন এবং সার্বভৌম মনে করে। সুতরাং বঙ্গবন্ধু কারেক্টলি তিনি সেদিন তার অবস্থানটা ব্যাখ্যা করতে পেরেছিলেন, এবং পূর্ব পাকিস্তানের মানুষের যে তদানীন্তন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মানুষের যে মানসিক যে অবস্থাটা, এটা কিন্তু উনি সত্যিকার অর্থেই ধারণ করতে পেরেছিলেন। যে জন্য উনি অন্যান্যদের চেয়ে, যারা মানে প্রগতিশীল বলে দাবি করতেন নিজেদেরকে, তাদের চেয়ে অ্যাডভান্স হলেন এই জন্যই যে উনি যেটা জনগণকে যত সহজে বুঝতে পেরেছেন, জনগণের মন মানুষের দিকে যত সহজে পাঠ করতে পেরেছেন, এবং তারই আলোকে তিনি যে কথাগুলো বলতে পেরেছেন সাহসিকতার সাথে। অনেকের মনের কথা এটা থাকলেও তারা সাহসিকতার সাথে বলতে পারেন নাই, অথবা তাদের ডগমেটিজমের কারণে বলতে পারেন নাই। তারা বিভিন্ন রকমের ডগমায় আবদ্ধ ছিলেন, যে জন্য তারা এটা কখনো বলতে পারেন নাই। ধন্যবাদ অধ্যাপক মিসবাহ জামান। জি, অনেক ধন্যবাদ। আসলে চমৎকার একটা আলোচনা হচ্ছে আজকে। আমি যদি স্বাধীনতাকে একটা কবিতা বলি, তাহলে সেই কবিতাটাকে আপনার মানে এর অনেকগুলো মানে কি বলবো, আপনার অনেকগুলো পর্ব আছে, হ্যাঁ, স্ট্যাঞ্জা আছে। তো সে স্ট্যাঞ্জাগুলোকে আলাদা আলাদাভাবে পাঠ করলে হবে না, এটাকে একসাথে পাঠ করলে চিত্রটাকে বোঝা যাবে, গোটা কবিতার মর্মার্থটা বোঝা যাবে। তো 6 দফা আন্দোলন হচ্ছে সেরকম একটা পর্ব, একটা খুবই কবিতার একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব, এবং সেই পর্বটা আমাদের 71কে নির্মাণ করেছে। কাজেই 71কে চিনতে গেলে, বুঝতে গেলে, ইনফ্যাক্ট সেলিম ভাই যে কথাটা বলেছিলেন যে 71 তো হঠাৎ করে আবির্ভূত হয়নি, হ্যাঁ, কেউ একজন ডাক দিলেন আর 71 শুরু হয়ে গেল। 71-এর একটা পটভূমি আছে, একটা রাজনীতি আছে, সেই রাজনীতির ধারাবাহিক অগ্রগতিতে যে 71 তৈরি হয়েছে। তো সেই 71-এর ভিতটা যেগুলো, যে সংগ্রামগুলো নির্মাণ করেছে, তার অন্যতম একটা হচ্ছে 6 দফা আন্দোলন, আর তার পূর্ববর্তী ধাপ হচ্ছে ভাষা আন্দোলন। এরকম কতগুলো ধাপ আছে, সেগুলোতে আর আমি না যাই। তো আমি এটা বলবো যে 6 দফা, এই যে আজকের যে দিবসে আমরা আজকে এই অনুষ্ঠানটা মিলিত হয়েছি, এই দিবসটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এটা ঠিক দুজনেই বলেছেন, ইনফ্যাক্ট মুক্তাদির ভাই এবং সেলিম ভাই দুজনেই বলেছেন যে বঙ্গবন্ধু কিন্তু এটা প্রথম উপস্থাপন করেছিলেন, করার চেষ্টা করেছিলেন লাহোরে, যেটা তাকে করতে দেওয়া হয়নি। কিন্তু তিনি সেখান থেকে ফিরে যে তেজগাঁওয়ে যে বিমানবন্দর ছিল, সে তেজগাঁও বিমানবন্দরে প্রথম সেটা উত্থাপন করেন। কিন্তু 6 দফা দিবস হয়ে গেছে আজকের দিনে। সংশোধনী আছে লাহোরে, উনি পরবর্তীকালে এটা আপনার প্রেস কনফারেন্স করে আপনার উনি এই কথাগুলো বলেছেন যে তাকে দেয়নি, এবং এইটা তখন বোধহয় ডন পত্রিকায় প্রথম 6 পয়েন্টস
বা এরকম কিছু ডন পত্রিকা, না উর্দু জং, উর্দু উর্দু জং, জং তখন বললো যে এরকম থ্যাংক ইউ, আপনি মুজিব, ঠিকই বলেছেন। জি, আসলে এটা ঠিক। ওই অনুষ্ঠানে করতে দিল না, তারপর তিনি সাংবাদিকদের সাথে সাংবাদিক কথা জি, বললেন। লাহোরে, জি, হ্যাঁ, জি। কিন্তু উনি এসে আপনার এই তেজগাঁ বিমানবন্দরে জি। তিনি এসে যে বক্তব্য রাখলেন তার মধ্যে দিয়ে তিনি সেটাকে বললেন, এবং তারপর থেকে তো তিনি করেই যাচ্ছেন। জি। হ্যাঁ, সেটা করছেন তিনি। তো আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি এই গোটা বিষয়টার মধ্যে দিয়ে আমি আসলে একজন জাতীয় নেতার যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতাটাকে দেখতে পাই। কারণ বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতার জন্য যে বাঙালি জাতিকে তৈরি করছেন, সেই তৈরি বাঙালি জাতি কতটুকু হলো সেটুকুকে তিনি মানে ধাপে ধাপে নির্মাণের কাজটা করেছেন। কারণ আসলে বঙ্গবন্ধু যদি ৬৬ সালে স্বাধীনতা ঘোষণা করতেন, তাহলে তার জন্য কি জাতি তৈরি ছিল? আমার তো মনে হয় একজন ইতিহাসের ছাত্র হিসেবে, হ্যাঁ, নিশ্চয়ই জাতি তখন তৈরি ছিল না। কিন্তু তিনি এমন একটা পদক্ষেপ নিলেন, যে কথাটা মুক্তাদির ভাই বারবার বলছিলেন, যে এমন ভাবে ৬টা দফা তিনি নির্মাণ করলেন এবং উত্থাপন করলেন, যে যার মধ্যে দিয়ে তিনি স্বাধীনতার কথা কিন্তু বলেননি। ৬ দফার মূল কথা হচ্ছে স্বায়ত্তশাসন, তিনি স্বায়ত্তশাসনের কথা বললেন। কিন্তু যদি ৬ দফাকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করি, যেটা মুক্তাদির ভাই করার চেষ্টা করলেন, এবং যদি একসাথে বিশ্লেষণ করি, তাহলে এই ৬ দফা কিন্তু আসলে একটা দফা, সেটা হচ্ছে স্বাধীনতা। অধ্যাপক মিসবাহ, একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে তারপর আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি সুভাষ, আমি ফরিদপুর ভাঙ্গার থেকে বলছি। আমার প্রশ্নটা হলো ৬ দফা বাঙালি জাতির মুক্তি সনদ, কিন্তু এই এবং স্বাধীনতার প্রতীক, এবং এই স্বাধীনতার প্রতীক যারা লড়াই সংগ্রাম করেছে এবং বড় দাবিদার, সেটা আওয়ামী লীগ, এবং সেই সাথে ন্যাপ, কমিউনিস্ট পার্টি তারাও ছিলেন, অন্য রাজনৈতিক দলেরাও ছিলেন, কিন্তু বেশি দাবিদার আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ বর্তমান ক্ষমতায়, কিন্তু আমরা সেইখানে কি দেখি যে এই কৃষকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী গম ক্রয় করবে, কিন্তু সেই কৃষক গম দিতে পারে না, ধান দিতে পারে না, এই এক শ্রেণীর সোনার ছেলেরা দিয়ে ফেলায়। তাহলে এই যে ঘুষ, দুর্নীতি, সেটেলমেন্টে সেই জায়গাগুলিতে এই যে দফাগুলি, এইগুলি কিভাবে ঢুকলো, এইটা হলো আমার প্রশ্ন, এবং কাদের মধ্যে দিয়ে ঢুকলো, এবং এইগুলি আদতেও এই যে বিষয়টা এটা দূর হবে কিনা, এবং ৬ দফা আমাদের সত্যিকারের মুক্তি আনছে কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এটা ওবায়দুল মুক্তাদির চৌধুরী আপনাকে বলবো পরে উত্তর দেওয়ার জন্য। মেজবাহকে আমরা শেষ করি। মেজবাহ ভাই দিয়ে দিন। আচ্ছা, তো অনেক ধন্যবাদ সুভাষ দাদাকে তার প্রশ্নের জন্য। আমরা আসবো সেই কথা। আমি আসলে এখানে বলতে চাই যে এই ৬ দফার মধ্যে দিয়ে গোটা বাঙালি জাতির একটা মানসিক ঐক্য তৈরি হয়েছিল। আমরা তো বাঙালি জাতি আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছিলাম। ভাষা আন্দোলন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, তারপরে যুক্ত ফ্রন্ট, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, তারপরে আমাদের যে ৬২ ছাত্র আন্দোলন, ৬৪ ছাত্র আন্দোলন, এগুলোর মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে ঐক্যবদ্ধতার দিকে যাচ্ছিলাম। কিন্তু সেই ঐক্যবদ্ধতার একটা রাজনৈতিক ভিত্তি দরকার, সেই ভিত্তিটা কিন্তু আমাদেরকে দিয়েছে ৬ দফা। এবং আমি আরেকটা কথাও বলবো যে পাকিস্তান রাষ্ট্র যে কতটা অসার, এটা যে কতটা অকার্যকর, এবং সেটা যে এই পূর্ব বাংলার মানুষের জন্য কতটা আপনার অসার, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ৬ দফা। এবং আপনার এই ৬ দফার মধ্যে দিয়েই কিন্তু আমরা দেখছি যে স্বাধীনতার বীজটা অঙ্কুরিত হচ্ছে। এখন আমার কাছে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে ধরুন ৬ দফার যিনি অন্যতম প্রধান শহীদ ৬ দফা আন্দোলনের, মনু মিয়া, মনু মিয়ার পরিচয়টা যদি আমরা একটা ব্যাখ্যা করি। মনু মিয়া একজন শ্রমিক এবং শ্রমিক সংগঠক, এই যে তেজগাঁর। তো সেই মনু মিয়া তিনি কিন্তু এই আন্দোলনে এলেন। এখন দেখুন, আমি স্বাধীনতা আন্দোলন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছি যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু কমিউনিস্টরা কাজ করেছেন, বামপন্থীরা কাজ করেছেন, তারা তাদেরকে সংগঠিত করেছেন, তাদের যে জীবন জীবিকা নিয়ে যে সংগ্রাম, সেই সংগ্রামকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। কিন্তু ৬০-এর দশকের মাঝামাঝি এসে দেখুন যে সেই শ্রমিক কিন্তু মনে করছেন যে তার রুটি রুজির সংগ্রাম দেশের স্বাধীনতার সংগ্রামের সাথে যুক্ত, অন্তত স্বায়ত্তশাসনের সংগ্রামের সাথে যুক্ত। কাজেই দেখা যাচ্ছে যে মনু মিয়া বা মনু মিয়ার মতো আরো হাজার লাখো শ্রমিক
কিন্তু ধীরে ধীরে এই যে আওয়ামী লীগের যে 6 দফার পতাকা, সেই পতাকার নিচে সমবেত হচ্ছেন। কাজেই যারা রুটি রুজির জন্য দীর্ঘকাল সংগ্রাম করলেন, তাদেরকে সংগঠিত করলেন, তারা কিন্তু একটা পর্যায়ে যে সেই আন্দোলনের নেতৃত্বটা ধরে রাখতে পারলেন না। সেই আন্দোলনের নেতৃত্বটা চলে গেল তখন আওয়ামী লীগের হাতে, বঙ্গবন্ধুর হাতে। কারণ তখন মানুষের মনে এই বোধটা জাগরিত হয়েছে। বঙ্গবন্ধু দফায় দফায় যে কর্মসূচিগুলো দিয়েছেন, তার মধ্যে দিয়ে এই বোধটা জাগরিত হয়েছে যে না, আমাদেরকে স্বায়ত্তশাসন পেতে হবে, এবং এর মধ্যে দিয়ে আসলে আমাদের স্বাধীনতা ছাড়া কোনো পথ নাই, সেদিকেই গেছে। এবং যত স্বাধীনতার বক্তব্য, স্বাধীনতা থেকে দেশ যত স্বায়ত্তশাসন থেকে দেশ যত স্বাধীনতার দিকে এগিয়েছে, তত কিন্তু শ্রেণী নির্বিশেষে সকল মানুষ তারা কিন্তু সেই পতাকা তলে সামিল হয়েছে। যেটা আমরা যে দেখলাম যে 71-এ যে এটা আপনার মানে একদিকে শ্রমিক কৃষক সর্বহারা থেকে শুরু করে আমাদের বাঙালি উঠতি বুর্জুয়া সহ সকল রাজনৈতিক যে মত পথ শ্রেণী অবস্থানের মানুষ, তাদের একটা সমবেত আন্দোলনে পরিণত হয়ে গেল। 6 দফার কিন্তু একটা শ্রেণীভিত্তি আছে। 6 দফা ডেফিনেটলি আপনার এর মধ্যে মূলত উঠতি বুর্জোয়া যে আকাঙ্ক্ষা এবং যে মধ্যবিত্ত তার আকাঙ্ক্ষার প্রতিফলন। 6 দফার মধ্যে কিন্তু আমি যদি অ্যানালিসিস করি, এর মধ্যে শ্রমিক কৃষকের মুক্তির কথা নাই। কিন্তু আপনার কিন্তু তারপরেও শ্রমিক কৃষক কিন্তু মনে করছে যে এইটাই মুক্তির পথ। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন আমরা এটাকে বাঙালির মুক্তি সনদ বলছি, তো কিন্তু আমি তো বাংলাদেশে বাঙালি ছাড়াও অন্য যে সমস্ত জাতি আছে, আদিবাসী জাতিরা আছে, আমি তাদের আন্দোলনের কথা পড়তে গিয়ে দেখছি 6 দফা কিভাবে পার্বত্য চট্টগ্রামকে প্রভাবিত করেছে। তারা তো বাঙালি নয়, কিন্তু বাঙালি ছাড়াও অন্যান্য সকল জাতির মানুষ কিন্তু 6 দফার দ্বারা প্রভাবিত হয়েছে। তারা মনে করেছে বাঙালির মুক্তি হলে আমাদেরও মুক্তি হবে। তেমনি আপনার এই যে 6 দফার মধ্যে যদিও শ্রমিক কৃষকের কথা ছিল না, কিন্তু শ্রমিক কৃষক 6 দফার পিছনে সমবেত হয়েছে, কারণ তারা মনে করেছে যে যদি আপনার আমাদের পূর্ব বাংলার মুক্তি অর্জিত হয়, হ্যাঁ, তাহলে আপনার তাহলে শ্রমিক কৃষকেরও মুক্তি হবে। তবে এই জিনিসটা আরো স্পষ্ট হয়েছে, আমি মনে করি 6 দফার আলোচনা অসম্পূর্ণ হবে যদি আমরা এর সাথে 11 দফার আলোচনাটাকে না নিয়ে আসি। কেননা 6 দফার সাথে শ্রমিক কৃষকের যে দাবিগুলো, সেগুলোকে কিন্তু যুক্ত করলো, ছাত্রদের দাবিগুলোকে যুক্ত করলো 11 দফা। 11 দফার মধ্যে 6 দফাকে অন্তর্ভুক্ত করে নিল আমাদের ছাত্র সমাজ। সেদিন ছাত্র ইউনিয়ন, 2 ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ সহ তারা আপনার এটাকে অন্তর্ভুক্ত করে নিয়ে যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলেন, তারা কিন্তু 6 দফা সেই 11 দফার ভিত্তিতে, 6 দফার সহ 11 দফার ভিত্তিতে কিন্তু গোটা দেশকে সেদিন সামনে এগিয়ে নিয়ে গেছেন। এবং রাজনৈতিক নেতৃত্ব আপনার বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের হাতে থেকেছে। এখানে মাওলানা ভাসানীর কথা এসছে। আমি মনে করি যে মাওলানা ভাসানীর কথাটা আরেকটু না বললে বোধহয় স্পষ্ট। আমি সংক্ষেপ শেষ করছি। আপনার মাওলানা ভাসানীর অবস্থান 6 দফাকে ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে যা ছিল সেটা ছিল খুব ভুল অবস্থান। কারণ তিনি এটাকে সিআইএর চক্রান্ত বলে বলেছিলেন। কারণ বামপন্থীরা সবকিছুর মধ্যেই সাম্রাজ্যবাদকে দেখেন। হ্যাঁ, দেখার মতো অনেক সঙ্গত কারণও আছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এটাও তারা দেখেছিলেন। কিন্তু আমরা দেখেছি মাওলানা ভাসানী কিন্তু তার অবস্থানকে 69-এ যে দ্রুতই পরিবর্তন করেছেন। 68 শেষ থেকে 68 নভেম্বর ডিসেম্বর থেকে যে আন্দোলন শুরু হলো, যেটা 69-এ যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে যে কিন্তু মাওলানা ভাসানী তার ভুলকে শুধরালেন। এবং তিনি কিন্তু 69-এ যে ঘোষণা দিলেন যে দরকার হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে শেখ মুজিবকে ছিনিয়ে আনবো, বের করে আনবো। এবং তিনি কিন্তু তার সর্বাত্মক সমর্থন সেদিন বঙ্গবন্ধুর পিছনে, 6 দফার পিছনে দিয়েছেন। এবং আমরা দেখেছি সেদিন থেকে শুরু করে যে 71-এর মুক্তি সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু মাওলানা ভাসানী পুরোপুরি ছিলেন। এবং যেমনভাবে ছিলেন কমরেড মনি সিং সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। কাজে সেদিক থেকে আপনার আমি মনে করি যে আমাদের যে একটা রাজনৈতিক দিশা দরকার ছিল, হ্যাঁ, সেই পাকিস্তানের যে জোয়ালটা, এই জোয়ালটাকে ভেঙে আমাদের নিজের যে আসলে তো পাকিস্তান একটা আপনার একটা খুবই একটা ভঙ্গুর ভিত্তির উপর গড়ে ওঠা, যে কথাটা মুক্তাদির ভাই বললেন মাওলানা আবুল কালাম আজাদকে রেফার করে। মাওলানা আবুল কালাম আজাদের ভবিষ্যৎবাণী তো আপনার কি বলবো, একেবারে স্বপ্নদ্রষ্টার মতো। হ্যাঁ, তিনি বলেছেন সে 1946 সালে যে এরা তো পাকিস্তানের যারা গড়ছে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, এরা তো বাঙালিকে চেনে না এবং বাঙালি কখনো
দীর্ঘদিন কারো পরাধীনতা স্বীকার করে না। এবং তিনি বলেছেন যে অবিলম্বে খুব স্বল্পকালের মধ্যেই পাকিস্তান ভেঙে যাবে। আসলেই তো তাই হয়েছে। এবং আপনার সেই কাজটা ভিত্তিটা, রাজনৈতিক ভিত্তিটা দিয়েছে কিন্তু 6 দফা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শেষ একটু সেলিম ভাইয়ের কাছে আসবো। সেলিম ভাই, যে প্রশ্নকর্তা যে প্রশ্নটা করেছেন, আসলে তার মর্মার্থ কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন যে 6 দফার ভিত্তিতে তো আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম, কিন্তু লাভটা কি হলো? মানে এখনো তো সেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না বা ইত্যাদিতে আমাদের অধিকার এখনো অর্জিত হয়নি, এই কথাটি বলতে চেয়েছেন। না, ওনার স্পিরিটের সঙ্গে, বক্তব্যের স্পিরিটের সঙ্গে হয়তো আমি পজিটিভলি রেসপন্ড করব, কিন্তু আমাদের বুঝতে হবে যে স্বাধীনতায় যখন আমরা উত্তীর্ণ হলাম তখন 6 দফা কিন্তু ডেভেলপ করে গেছে এবং সেটা 11 দফায় রূপান্তরিত হয়েছে। 11 দফা থেকে এটা 1 দফায় রূপান্তরিত হয়েছে এবং সেইটা যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এবং পরবর্তীকালে আমাদের 72-এর সংবিধানে সেটা কিন্তু আমরা লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি। আমাদের এটা বুঝতে হবে যে কেবলমাত্র একটা ভৌগোলিকভাবে স্বাধীন রাষ্ট্র করলে, তাহলে তো আমরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করলেও একটা স্বাধীন রাষ্ট্র করে ফেলতে পারতাম। বায়োফ্রার মতো আমেরিকার হেল্প নিয়ে আমরা এটা করে ফেলতে পারতাম। আমরা খালি একটা বিচ্ছিন্ন রাষ্ট্র তৈরি করি নাই, আমরা আদর্শগতভাবে একটা ভিন্ন মাত্রার এবং ভিন্ন চেহারার একটা রাষ্ট্রের জন্ম দিয়েছি। সেই আদর্শগত প্রশ্নটা 6 দফার ভিতরে ছিল না, অ্যাড্রেস করার প্রয়োজনও ছিল না। এটা পরবর্তীকালে ডেভেলপ করেছে 11 দফার ভেতর দিয়ে এবং আরো পরবর্তীকালে 70-এর নির্বাচন এবং আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে। বঙ্গবন্ধুর ভেতরে স্বাধীনতার চিন্তা আগে থেকে ছিল এবং সেটা একটুখানি সে উল্লেখ করেছে। মনির সিং খোকা রায় বঙ্গবন্ধুর সঙ্গে 61 সালে আলোচনায় বসেছে, 3-4টা বৈঠক, গোপন বৈঠক, আন্ডারগ্রাউন্ড পার্টির নেতা, যে কি করা যায় আইবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে, রাজবন্দীর মুক্তি চাই, ভোটাধিকার চাই ইত্যাদি। বঙ্গবন্ধু প্রত্যেক মিটিংয়ে বলেছে, দাদা সবই তো লিখলেন, স্বাধীনতার কথাটা লেখেন না কেন? তো পার্টির নেতারা বলেছিলেন যে আপনার কথাটা ঠিক আছে, দাবিটা ঠিক আছে, কিন্তু আগে গণতন্ত্রের দাবিতে মানুষকে জমায়েত করে নেই, তাহলে পরে আন্দোলনটা হলে তারপরে আগানো যাবে। আপনার নেতাকে জিজ্ঞেস করে আসেন। সারোয়ার্দী সাহেব তার নেতা, ওনাকে জিজ্ঞেস করে আসে, তিনি লাস্টে বললেন যে দাদা আপনাদের সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু আমার কথাটা কিন্তু থেকে গেল। এবং এইটাই কন্টিনিউ করে গেছে। কিন্তু সারোয়ার্দী সাহেব যতদিন জীবিত ছিলেন তিনি এটা নিয়ে আগাইতে পারেননি। সারোয়ার্দী সাহেবের প্রয়াণের পরে তিনি কিন্তু এটা টেক আপ করলেন, আওয়ামী লীগের লিডারশিপটা নিয়ে আসলেন। রাজকোষাধ্যক্ষ সুভাষের জবাবে আমি বলছি, উনার অভিযোগের যথেষ্ট কারণ আছে। 6 দফার একটা স্পিরিট ছিল যে বাংলার সম্পদ পাঞ্জাবে পাচার হইতে দেব না। তো পাঞ্জাবে পাচার হয় না, কিন্তু আমেরিকায় পাচার হয়। সিপিডি কয়েকদিন আগে হিসাব দিয়েছে যে প্রত্যেক বছর 70,000 কোটি টাকা বাংলাদেশ থেকে এই পশ্চিমা দেশগুলোতে চলে যায়। তাহলে পরে আমরা মানবো কেন? কিংবা আমি যদি আরেকটা অ্যাসপেক্ট ধরি, গরিব জনগণ বা গ্রামের জনগণ, কৃষক যে ফসল ফলায়, ধান তৈরি করতে খরচ পড়ে 800 টাকা, বিক্রি করছে 450 টাকায়, তাহলে এই টাকাটা পাচার হয়ে যাচ্ছে অন্য শ্রেণীর কাছে, সেটা পাচার হতে দেবে কেন? ওর জন্য আমার সম্পদ আমার কাছে থাকবে, এটা খালি জাতি হিসেবে না, এইটা আমি একজন মেহনতি মানুষ হিসেবেও এটা চাই। এইটার প্রতিফলন না দেখলে এই অনুযোগ আসাটা অস্বাভাবিক বলে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় শেষ। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আশা করব 6 দফার যে আসল যে স্পিরিট, যে মানুষের সমান অধিকার, সেটি আমরা অর্জন করতে পারবো এই স্বাধীন বাংলাদেশে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।